আচ্ছা, আপনারা তো গতকালকে সেই সারা জাগানো ওয়াশিংটন পোস্টের ফোনালাপ শুনলেন যে একজন মার্কিন কূটনীতিক কিভাবে গোপনে চারজন বাংলাদেশি নারী সাংবাদিককে নসিহত করছেন যে তারা জামাতকে বন্ধু বানাতে চান, জামাতের সঙ্গে কাজ করতে চান এবং বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতির কারণে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলবে। তো আমি একটু খুব সংক্ষেপে আর কি মানে পুরো ঘটনাটা একটু পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরবো। তার আগে বলি যে আজকে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে এবং তিনি ইউনূসকে বলেছেন যে আমেরিকা সব দলকেই সমান চোখে দেখে, কিন্তু যদিও এটা যে তারা সমান চোখে দেখে না এটা গতকালকের ফাঁসকৃত অডিওতেই মানে প্রকাশ পেয়েছে। তো যদি শুরু থেকে শুরু করি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত তাদের দূতাবাসে বিভিন্ন সেমিনার সভার আয়োজন করে। তো ডিসেম্বর, গত বছরের 1 ডিসেম্বর সেরকম একটা সবাই কয়েকজন নারী সাংবাদিককে দাওয়াত দেওয়া হয়েছিল এবং এরা রিপোর্টার পর্যায়ের। এদের ভিতর একজন আছে টকশো উপস্থাপক, নাম হচ্ছে মানে নামের প্রথম অক্ষর হচ্ছে কয়েকার কা। তো উনি করেছেন কি, গোপনে মোবাইল ফোন নিয়ে গিয়েছেন কোন একটা জায়গায়, শরীরের মোবাইল ফোনটা অন করা ছিল রেকর্ড অবস্থায়। তো তখন ওই মার্কিন কূটনীতিক তিনি যা বলেছেন তা সবকিছু এই মহিলা সাংবাদিক রেকর্ড করে নিয়েছেন এবং বলাই বাহুল্য যে ওই মহিলা সাংবাদিক বিএনপি ঘরানার এবং ওনার স্বামী কোন একটা জায়গা থেকে বিএনপির মনোনয়নের চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। বাট এখনো আশা আছে বিএনপি ক্ষমতায় গেলে হয়তো এমপি না হতে পারলেও কোনো একটা পদে হয়তো বা তাকে দিতে পারে। মার্কিন কূটনীতিক তিনি ডক্টর ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন, তার যে অর্থনৈতিক উন্নয়ন এবং তার যে চিন্তা ভাবনা এবং তিনি যেভাবে পলিটিক্যাল পার্টিকে হ্যান্ডেল করেছেন এবং তিনি যেভাবে রেফারেন্ডাম, সংস্কার, গণভোট মানে এগুলো তিনি যে করতেছেন, যে সংস্কারের উদ্যোগী হচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে জাতিসংঘ বলতেছে যে শেখ হাসিনার বিচারে আসলে ত্রুটি আছে, কারণ শেখ হাসিনা এখানে নাই, কারো অনুপস্থিতিতে বিচার করা যায় না, দ্বিতীয়ত মৃত্যুদণ্ডের বিধান নেই, সেখানে কিন্তু এই মার্কিন কূটনীতিক ভূয়সী প্রশংসা করতেছেন। তিনি বলতেছেন যে ইউনূস যা করেছেন তার ম্যান্ডেটে ছিল এবং তিনি ক্ষমতা থাকা অবস্থায় একটা রায় দেখে যেতে পেরেছেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়। এবং ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানকে ম্যানেজ করেছেন, কথা বলেছেন, এটাও প্রশংসা করা হয়েছে। তার মানে ডক্টর ইউনূসের এই লন্ডনে যাওয়াতেও কিন্তু আমেরিকার সায় ছিল, কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে বিএনপি জামাত কেউই কিন্তু সংস্কার টেবিল থেকে চলে যায়নি, সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনেছে। তো তিনি প্রশংসা করেছেন। এবং যেটা সবচেয়ে আপত্তিকর যে জামাত ইসলামের লোকেরা শিক্ষিত, তারা ইউনিভার্সিটিতে জিতেছে, তারা ক্ষমতা এলে কখনোই শরিয়া আইন পাশ করবে না, তারা কথা দিয়েছে এবং তারা স্টুপিড না, তারা সব বোঝে। তোমরাও তোমাদের অনুষ্ঠান তাদেরকে দাওয়াত দিতে পারো, তারপর তাদের সঙ্গে কথা বলতে পারো। এবং বাংলাদেশের মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে, বাংলাদেশের মানুষ ইসলামিস্ট হয়ে যাচ্ছে, সুতরাং এবার জামাত ইসলাম ইতিহাসের সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে। তারপরে যদি জামাত ক্ষমতায় না আসে এবং যদি মানুষের ইসলাম পন্থা থেকে ঝোঁকা বন্ধ হয়, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি এমন দুর্নীতি জড়িয়ে পড়বে যে তারা নিজেরা নিজেদের ধ্বংস করে ফেলবে। আর যদি জামাত শরিয়া আইন করে ক্ষমতায় এসে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র 100% ট্যাক্স বসাবে, গার্মেন্ট শিল্প ধ্বংস হয়ে যাবে ইত্যাদি। এবং ও আরেকটা কথা বলেছিল যে ইউনূসের কারণেই প্রবাসীরা এখন হুন্ডিতে টাকা পাঠায় না, প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠায়। আর জামাত ইসলাম শরিয়া আইন চালু করলে 100% ট্যারিফ। এখানে কথা আছে, কথা হচ্ছে যে যেই কূটনীতিক এটা বলেছেন তিনি অবশ্যই কোনো বড় ধরনের কূটনীতিক না, তিনি একজন কাউন্সিলর পর্যায়ের। এখন একটা দেশের উপর একটা দেশ যদি ট্যারিফ বসায় তাহলে এটা তো আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাপার, একজন কূটনীতিক তো বলতে পারে না যে ট্যারিফ বসাবে, তাই না? তো এটা আবার ওই কয়েকারকা নামের মহিলা সুন্দর রেকর্ড করেছেন। রেকর্ড করে যেহেতু তিনি বিএনপি ঘরানার, তিনি এসে যোগাযোগ করলেন আবার দুইজন পুরুষ সাংবাদিকের সঙ্গে। একজনের নাম হচ্ছে জরসুকা জু, আরেকজনের নাম হচ্ছে মরসুকা মু। হ্যাঁ, তো এই দুইজনকে বললো ভাই দেখেন কি কথা বলেছে মার্কিন কূটনীতিক। তো এই জন চিন্তা করলো যে যদি বড় কোনো মিডিয়ায় এই রিপোর্টটা দেওয়া যায় তাহলে তো খুব ভালো হয়। তখন তারা যোগাযোগ করলো ওয়াশিংটন পোস্টের ভারতের প্রতিনিধি প্রাণশু ভার্মার সঙ্গে, যে ভার্মা দাদা পাইছি ঘটনা একটা, কই দেও। তো তিনি আবার এই অডিওটা পাঠিয়েছেন ওয়াশিংটন পোস্টের হেড অফিসে। তো তারা তাদের বিভিন্ন টেকনোলজি দিয়ে পরীক্ষা করে দেখেছে এবং বুঝেছে যে এই অডিওটা সলিড, এটা কোনো এআই দ্বারা তৈরি না। এবং যদিও অডিওতে ভারত বিষয়ে কোনো কথা বলাই হয়নি, কিন্তু ওই ভারতীয় সাংবাদিক প্রাণশু ভার্মা তিনি আবার এখানে মাইকেল কুগেলম্যানকে দিয়ে আবার ভারতের কথা বলেছেন যে হ্যাঁ, আমেরিকা যদি চায় বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসুক তাহলে কিন্তু ভারত এটা মেনে নেবে না। এবং ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন সর্বোচ্চ তলানিতে, বাণিজ্য চুক্তি হয়নি, দুই দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকার সবচেয়ে ভালো সম্পর্ক। এমন অবস্থায় জামাত ইসলামের উপর আমেরিকার সমর্থন ভারতকে আরো রাগান্বিত করবে এবং ভারত আমেরিকার সম্পর্ক আরো খারাপ হবে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি অডিওটা ফাঁসের যে পুরো তথ্য, এগুলো হচ্ছে ঘটনা। এবং আগামীতে যেই সরকার আসুক না কেন, সে বিএনপি হোক জামাত হোক, এই বহির্বিশ্ব
বা এই কূটনীতিকদেরকে ম্যানেজ করা কিন্তু এত সহজ হবে না। অলরেডি মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসে তিনি গতকালকে বলেছেন যে আমি আসার পর দেখেছি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আমি এই ঝুঁকির বিষয়গুলো তুলে ধরবো বাংলাদেশ সরকারের কাছে, যে চীনের কাছ থেকে দূরে থাকো। এর কিছুক্ষণ পরেই চীন দূতাবাস বলছে যে বাংলাদেশ চীনের বন্ধুত্ব অনেক শক্ত এবং মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে, সুতরাং তোমরা আমেরিকা এসব বাদ দিয়ে নিজেদের চরকা তেল দাও এবং কিভাবে বাংলাদেশের উন্নয়ন হয় সে চিন্তা করো, আমাদেরকে নিয়ে চিন্তা করো না। কাজেই মানে এরকম সাচা সোলা কথা মুখের উপর মুখে এটা আগে শোনা যায়নি। কাজেই আমার মনে হয় যে ওই মার্কিন কূটনীতিকরাও আসলে ওই ডোনাল্ড ট্রাম্প হয়ে গিয়েছে, মানে মুখের উপর সব বলে দেয়। শেষ কথা, কেন মার্কিন কূটনীতিকের রুদ্ধদ্বার বৈঠকের গোপন অডিও এভাবে ফাঁস করা হলো? তার কারণ একটাই, সেটা হচ্ছে যে এই তিনজন সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক, একজন পুরুষ সাংবাদিক, এরা তিনজনই কিন্তু বিএনপির ঘরানার। আপনি এদের সোশ্যাল মিডিয়া ফলো করলেই দেখবেন যে জামাতের পক্ষে কোনো কথা নেই, সবসময় বিএনপির পক্ষে কথা বলে। তারা চিন্তা করেছে যে বাংলাদেশে কিন্তু ইসরায়েল ঘৃণিত, ভারত ঘৃণিত, আমেরিকাও ঘৃণিত, বাট বাংলাদেশের মানুষ যেই লেভেলে ইসরায়েল এবং ভারতকে ঘৃণা করে আমেরিকা কিন্তু ওই লেভেলে করে না। আমেরিকার ব্যাপারে একটা মিশ্র একটা প্রতিক্রিয়া আছে, একটা ভাব আছে। তারপরেও এই দুই সাংবাদিক চিন্তা করলো যে যদি এই রিপোর্টটা আমরা পাবলিশ করে দিই তাহলে প্রমাণিত হবে যে আসলে আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। আর যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম এবং ইসলামিস্টের দিকে ঝুঁকে যাচ্ছে, কাজেই মানুষ বলবে যে না, আমেরিকা যা চায় তা দেওয়া যাবে না, কারণ তারা আমেরিকাকে পছন্দ করে না। এই কারণে জামাত ইসলামের ভোট কমবে। এটা মনে করে বিএনপির উপকারের জন্যই কিন্তু তারা এই রিপোর্ট দ্য ওয়াশিংটন পোস্টকে দিয়ে ছাপিয়েছে। কিন্তু বিষয়টাতে আসলে সাপে বর হয়েছে। জামাত ইসলাম কিন্তু বিষয়টাতে ভীষণ খুশি হয়েছে, বিশেষ করে মরহুম মতিউর রহমান জামির ছেলে ডক্টর নকিবুল্লাহ তারেক, তিনি এই পোস্টটা শেয়ার করেছেন এবং অনেকে উৎসাহিত করতেছেন যে পোস্টটা শেয়ার করতে বলতেছেন। কারণ জামাত ইসলাম হচ্ছে একটা ইসলামী দল, একটা ইসলামী দলকে পশ্চিমারা ভালো চোখে দেখে না, যেমনটা ভারত দেখে না, তাই না? যে আমেরিকা কয়দিন আগে ইসলামী দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে, এখন সেই আমেরিকা যখন চারজন নারী সাংবাদিককে নিয়ে বলতেছে যে জামাতকে আমরা বন্ধু বানাতে চাই, তাহলে এটা তো জামাতের জন্য একটা বিশাল বড় একটা অ্যাকসেপ্টেন্স যে হ্যাঁ, আমাদের দল জামাত ইসলাম এখন পশ্চিমের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এবং নির্বাচনের আগে এই যে অডিও ফাঁস হলো, এতে দেখা গেল যে পশ্চিমারা বলতেছে জামাতের দলকে বন্ধু বানাতে চাই, তার মানে এটা হচ্ছে জামাতের বড় পাওয়া। এবং পশ্চিমা দেশগুলোর ভিতরে ও একটা কথা বলি, এখানে কিন্তু মার্কিন কূটনীতিক কনভারসেশন এক পর্যায়ে বলেছে যে আমাদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নও আছে। কাজে এই যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তারা জামাতকে বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করলো, জামাত মনে করে যে ভোটের মাঠে, নির্বাচনের মাঠে তারা আরো এক ধাপ এগিয়ে গেল এবং তাদের আত্মবিশ্বাসও বেড়ে গেল যে তারা পশ্চিমের অ্যাকসেপ্টেন্স পেয়েছে। তো এখন বিএনপিও খুশি, জামাতও খুশি। এখন দর্শক আপনারাই বলেন যে আসলে এই রিপোর্টটা প্রকাশ হওয়ায় বিএনপি লাভ হলো নাকি জামাতের লাভ হলো, নাকি বিএনপির ক্ষতি হলো নাকি জামাতের ক্ষতি হলো? এই জিনিসটা আপনাদের মন্তব্য জানতে চাই। তবে বিএনপিরই লাভ হোক আর জামাতেরই লাভ হোক, নির্বাচনের আগে এই যে এই জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে চিন্তা ভাবনা, এটাতে আসলে নির্বাচনের আমেজ, আওয়ামী লীগকে সারা নির্বাচনের আমেজই আরো বেড়ে গেল।